আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা একাডেমিক ব্যাচে রয়েছো, অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ক্লাসটি, তোমাদের সকলকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে যারা একাডেমিক 26 ব্যাচে রয়েছো, তাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স নামে আমরা আমরা যেটা পড়ে থাকি, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো সেই চেঞ্জিং সেন্টেন্সে আজকে আমরা আহ, যে সেন্টেন্সের যে পার্টটা, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু ইন্টারোগেটিভ, এই পার্টটা নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব। এবং তোমরা জানো যে তোমাদের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সে কয়েকটা ধাপে তোমাদের প্রশ্ন হয়। প্রথমত হইতে পারে হচ্ছে ভয়েস চেঞ্জ হইতে পারে, আমি একটু অন্য কালি দিয়ে লিখি। হতে পারে যে ভয়েস চেঞ্জ আসতে পারে, আসতে পারে হচ্ছে ডিগ্রি চেঞ্জ আসতে পারে, তাই না? যে না আসতে পারে হচ্ছে এরকম হচ্ছে যে সেন্টেন্স গুলার যে একে অপরের চেঞ্জটা, সেন্টেন্সের হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ চেঞ্জ, অ্যাসার্টিভ অপটেটিভ, এই জিনিসগুলো। আবার আসতে পারে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই জিনিসগুলোর হচ্ছে চেঞ্জিং বা একটার উপরটার হচ্ছে পরিবর্তন, অল্টারনেট করা, এই জিনিসগুলো হচ্ছে পরীক্ষায় আসে। তো আজকে আমরা প্রথম ধাপে আমরা আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ কিভাবে করতে হবে, আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ কিভাবে করতে হবে, আমরা একটু সেগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, তো তোমরা আমাকে যারা ফেসবুকে রয়েছে স্পষ্ট শুনতে পাচ্ছ আশা করি। আমার এখান থেকে সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, আমরা চলে যাই। প্রথমত আমরা জানি হচ্ছে যে এই যে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, এই সেন্টেন্সটা আসছে কোথা থেকে। খেয়াল করো, এই যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পড়ি, তাই না? অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক যে বাক্যগুলো, যে যে বাক্যগুলো আমরা সচরাচর আমাদের কথাবার্তায় ব্যবহার করে থাকি, বা যে বিবৃতিমূলক বাক্যগুলো, সেগুলোকে আমরা বলে হচ্ছে সেই অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে আমার নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ হচ্ছে আমরা জানি হা বোধক যে বাক্যগুলো, হা বোধক যে বাক্যগুলো। নেগেটিভটা হচ্ছে না বোধক বাক্যগুলো। ঠিক আছে? আর অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা সকলে জানি যে প্রথমে একটা সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে এক্সটেনশন বা অবজেক্ট থাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে যে দুটো ভাগ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু ইন্টারোগেটিভ, এটা আগে আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমত খেয়াল করো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ঠিক আছে, প্রথমত অ্যাফার্মেটিভ টু নেগেটিভের কিভাবে পরিবর্তন ঘটে আমরা একটু সেটা দেখি। আচ্ছা, খেয়াল করো, যখন আমরা অ্যাফার্মেটিভ বাক্যে, অর্থাৎ একটা হাবোধক বাক্যে যখন আমরা অনলি বা অ্যালোন পাবো, অনলি বা অ্যালোন, অনলি বা অ্যালোন পাবো, তখন আসলে তিনটা ধাপে আমরা পরিবর্তন করতে পারি। অর্থাৎ এই অনলিটা তিনটা ভাবে বসতে পারে একটা বাক্যে। প্রথমত, অনলি এর পরে আমার পার্সন থাকতে পারে, অর্থাৎ অনলি এর পরে কোনো একটা ব্যক্তি থাকতে পারে, অনলি এর পরে কোনো একটা বস্তু থাকতে পারে, অথবা অনলি এর পরে কোনো একটা কি থাকতে পারে, সংখ্যা থাকতে পারে বা নাম্বার থাকতে পারে। তো এই যে তিনটা জিনিস থাকে, এই তিনটার উপর ডিপেন্ড করে তিনটা ভাগে তাদেরকে আমরা ভাগ করি। যে অনলির পরে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলির পরে যদি আমার ব্যক্তি থাকে, তাহলে আমাকে সেখানে লিখতে হবে হচ্ছে অনলির পরিবর্তে নান বাট। ঠিক আছে? অনলির পরিবর্তে কি লিখতে হবে? নান বাট লিখতে হবে। খেয়াল করো যে প্রথম যে বাক্যটা, যে দিস ইজ এ সিচুয়েশন হোয়ার অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা হচ্ছে কি, এটা একটা আমার অ্যাফার্মেটিভ বাক্য এবং হাবোধক বাক্য। তো এটাকে যদি আমাকে বলে যে নেগেটিভ করো, তোমাদের প্রশ্নে এখানে ব্র্যাকেটে এরকম করে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে মেক ইট নেগেটিভ। তাহলে আমাকে কি করতে হবে? আমি যেখানে দেখতে পাচ্ছি যে অনলি রইছে, আর অনলির পরে এখানে হচ্ছে একটা কি রয়েছে, আল্লাহ, অর্থাৎ এটা কোনো বস্তুও না, আবার কোনো হচ্ছে সংখ্যাও না। তাহলে আমি এখানে কি দিব? আমি এখানে দিব হচ্ছে জাস্ট নান বাট। বাকি সবকিছু কিন্তু আমার সেম থাকবে, যে দিস ইজ আ সিচুয়েশন, দিস ইজ আ সিচুয়েশন, দিস ইজ আ সিচুয়েশন হোয়ার, হোয়ার নান বাট আল্লাহ, হোয়ার নান বাট আল্লাহ, আল্লাহর এবং গড, এগুলোর হচ্ছে সবসময় প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে দেওয়ার চেষ্টা করবা। ক্যান হেল্প আস, বাকিটা সব সেম থাকবে। অর্থাৎ অনলি এর পরে আমি যখন পার্সন পাচ্ছি, তখন আমাকে নান বাট প্লাস ওই পার্সনটাকে আমি জাস্ট চেঞ্জ করতে হবে। তারপরে খেয়াল করো, অনলি এর পরে যদি আমরা বস্তু পাই, অনলি এর পরে কি যদি থিং বা কোনো বস্তু পাই, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে কি দ্বারা? নাথিং বাট দ্বারা। চেঞ্জ করতে হবে নাথিং বাট দ্বারা। যেমন ধরো, এই যে তৃতীয় যে বাক্যটা খেয়াল করো, ইট ইজ অনলি এ মস্ক, অর্থাৎ মসজিদ, তাই না? এটা কি একটা মসজিদ, এটা কোনো ব্যক্তিও না, এটা কোনো সংখ্যাও না, এটা কি একটা থিংস বা একটা বস্তু। ঠিক আছে? তাহলে এখানে আমি কি করব? আমি এখানে লিখবো হচ্ছে ইট ইজ নাথিং বাট, ইট ইজ নাথিং, ইট ইজ নাথিং বাট এ মস্ক, এম ও এস,
QUIT দ্যাট ইউ আর অ্যাফ্রেড অফ, অর্থাৎ বাকি সবকিছু আমার সেম থাকবে, জাস্ট অনলি এর জায়গাটা আমরা নাথিং বাট দ্বারা রূপান্তর করে দিব। আচ্ছা, তৃতীয় যেটা সেটা হচ্ছে এই যে অনলি এর পরে তৃতীয়ত হচ্ছে কি, তৃতীয়তর পর আমরা দেখতে পাচ্ছি যে এই যে অনলি, এই অনলি এর পরে যদি আমার সংখ্যা থাকে বা কোনো নাম্বার থাকে তাহলে আমাকে দিতে হবে হচ্ছে কি নট লেস দেন অথবা নট মোর, নট লেস অথবা কি নট মোর। আচ্ছা, আমি এখন কথা হচ্ছে আমি লেস কখন দিব, সচরাচর যখন তুমি আনকাউন্টেবল কোনো কিছু পাবা তখন লেস দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, হি হ্যাজ অনলি 5 টাকা ইন হ্যান্ড, হি হ্যাজ অনলি 5 টাকা ইন হ্যান্ড। আচ্ছা, খেয়াল করো তাহলে আমি কি লিখবো, যে হি হ্যাজ নট লেস, তাই না? হি হ্যাজ নট লেস, এই অনলি এর পরিবর্তে আমরা কি লিখবো, অনলি এর পরিবর্তে লিখবো হচ্ছে নট লেস অথবা নট মোর, এখানে একটা দেন হবে। ঠিক আছে, এখানে কি হবে একটা, এখানে একটা দেন হবে, দেন, এখানে একটা কি হবে দেন, যে হ্যাজ হি হ্যাজ নট লেস দেন 5 টাকা ইন হ্যান্ড, হি হ্যাজ নট লেস দেন 5 টাকা ইন হ্যান্ড। ঠিক আছে, এখানে একটু দেন হবে, দেন 5 টাকা, 5 টাকা ইন হ্যান্ড। অর্থাৎ অনলি ক্ষেত্রে তিনটা জিনিস পেলাম, সেটা হচ্ছে পার্সন থাকলে আমরা দিব নান বাট, বস্তু থাকলে দিব হচ্ছে অনলির পরিবর্তে নাথিং বাট, এবং আমরা যদি হচ্ছে নট লেস পাই অর্থাৎ অনলি প্লাস নাম্বার পাই তখন আমরা দিব হচ্ছে নট লেস দেন অথবা নট মোর দেন। এই বিষয়টা হচ্ছে তোমরা খেয়াল করার চেষ্টা করো, আশা করি সকলে বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তীতে দেখবো আমরা এফার্মেটিভ টু নেগেটিভের আরেকটা বিষয়, যে যখন আমরা কোনো একটা বাক্যে মাস্ট পাবো, তোমরা একটা জিনিস খেয়াল করবা, আমাদের কিন্তু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আবার এটার হচ্ছে ইনভার্স অর্থাৎ নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, দুটা জিনিস আসতে পারে। তো তোমরা যখন প্র্যাকটিস করবা তখন এই দুইটা জিনিসকে, দুইটা কনসেপ্টকে মাথায় রেখে প্র্যাকটিস করবা। অর্থাৎ ধরো আমার নেগেটিভ বাক্য দেয়া থাকলো, তাহলে যদি নান বার থাকে তাহলে আমি অনলি দিব, নাথিং বার থাকলে অনলি দিব, নট লেস দেন থাকলেও কি দিব, অনলি দিব। আচ্ছা, তারপরে খেয়াল করো মাস্ট, এখানে একটা জিনিস হচ্ছে, এখানে হেল্প তোমরা একটু লিখে নিবা, হেল্প হবে। আচ্ছা, খেয়াল করো যদি আমার অ্যাফার্মেটিভ বাক্যে, যদি আমার অ্যাফার্মেটিভ বাক্যে মাস্ট থাকে, যদি আমার অ্যাফার্মেটিভ বাক্যে মাস্ট থাকে তাহলে আমি দুইটা জিনিস দিতে পারি, এক হচ্ছে ক্যান নট বাট, আর হচ্ছে ক্যান নট হেল্প। এখন হচ্ছে কথা হচ্ছে আমি কখন ক্যান নট বাট দিব আর কখন ক্যান নট হেল্প দিব, এটা হচ্ছে অনেকটা কনফিউজিং। তো খেয়াল করো যখন তুমি V1 ইউজ করবা অর্থাৎ ভার্বের বেস ফর্ম ইউজ করবা তখন দিবা হচ্ছে ক্যান নট বাট, আর তুমি যখন ভার্ব প্লাস আইএনজি ইউজ করবা তখন দিবা হচ্ছে ক্যান নট হেল্প। ঠিক আছে, অর্থাৎ দুটোই অ্যাপ্রোপ্রিয়েট, তোমার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবা, শুধু খেয়াল রাখবা যদি ক্যান নট বাদ দাও তাহলে V1, আর ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি ফর্মটা দিবা। আচ্ছা, এরপরে যদি আমরা যখন দেখি কোনো বোথ ডট ডট অ্যান্ড থাকে, কি থাকে, যখন বোথ ডট ডট অ্যান্ড থাকে অ্যাফার্মেটিভ বাক্যে তখন এই যে প্রথম বোথটা, এই যে প্রথম বোথ, এর পরিবর্তে দিব নট অনলি, অ্যান্ডের পরিবর্তে দিব হচ্ছে বাট অলসো। অর্থাৎ বোথের পরিবর্তে দিব নট অনলি, অ্যান্ড এর পরিবর্তে দিব কি বাট অলসো, বাকি জিনিসগুলো সব সেম থাকবে। আচ্ছা, খেয়াল করো যে প্রথম যে বাক্যটা খেয়াল করো, যে ইউ মাস্ট ফিনিশ দ্য টাস্ক দ্যাট ইউ আর গিভেন, এখানে মাস্ট রয়েছে, তাহলে মাস্ট থাকলে আমরা দুইটা জিনিস দিতে পারি দেখেছি, সেটা হচ্ছে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তাহলে আমি লিখবো কি, যে ইউ ক্যান নট বাট, তাহলে বাট যেহেতু দিয়েছি আমাকে ভার্বের V1 ফর্মই রাখতে হবে, ফিনিশ দ্য টাস্ক দ্যাট ইউ আর গিভেন। আর আমি যদি এখানে ক্যান নট হেল্প ইউজ করি, খেয়াল করো এখানে যদি আমি ক্যান নট হেল্প ইউজ করি তাহলে আমাকে দিতে হবে ফিনিশিং। ঠিক আছে, জাস্ট দুটা পার্থক্য, তুমি যে কোনো একটা তোমার পরীক্ষার হলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, তারপরে খেয়াল করো অ্যাফার্মেটিভ বাক্যটা যদি আমার নট অনলি বাট অলসো, খেয়াল করো আমার কিন্তু দুইটা ভাবেই আসছে, যদি আমার বোথ থাকে তাহলে নট অনলি দিব, এন্ড থাকলে বাট অলসো দিব, আবার নট অনলি থাকলে বোথ দিব, বাট অলসো থাকলে এন্ড দিব, অর্থাৎ আমাকে দুই ভাবে একটা রিভার্স করে আমাকে পড়তে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমার এখানে নট অনলি আছে, তাই না? এখানে আমার কি আছে, নট অনলি, তাহলে নট অনলি থাকলে কি দিব, বোথ, তাহলে বোথ সাহিল, বোথ সাহিল, আবার এখানে রয়েছে হচ্ছে বাট অলসো, তাহলে বাট অলসো থাকলে আমি কি দিব, বাট অলসো থাকলে দিব হচ্ছে এন্ড, তাহলে বোথ সাহিল এন্ড রাদিয়া, রাদিয়া জয়েন্ট দ্য জয়েন্ট দ্য কোর্স। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় যে নিয়মটা, আশা করি সকলে বুঝতে পারছো। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল করছো। আচ্ছা, শুধু এন্ড থাকলে, তাই তো, ধরো এই বাক্যটা এভাবে রয়েছে, খেয়াল করো, ধরো এই বাক্যটা এভাবে রয়েছে সাহিল এন্ড রাদিয়া, ধরো রয়েছে কি, রয়েছে হচ্ছে সাহিল, সাহিল এন্ড রাদিয়া, এইভাবে রয়েছে সাহিল এন্ড রাদিয়া জয়েন্ট দ্য কোর্স। ঠিক আছে, জয়েন্ট দ্য
কোর্স। এখন কথা হচ্ছে শুধু অ্যান্ড থাকলে আমি কোথায় নট অনলি দিব, কোথায় বাট অলসো দিব, ঠিক আছে? আচ্ছা, শুধু যখন অ্যান্ড থাকবে তখন খেয়াল করবা, শুধু যখন অ্যান্ড থাকবে তখন এই যে প্রথম সাবজেক্ট আছে না, এটার পূর্বে দিবা হচ্ছে নট অনলি সাহিল। কি দিবা? নট অনলি সাহিল। আর দ্বিতীয় যে সাবজেক্টটা এখানে দিবা হচ্ছে বাট অলসো রাদিয়া। বাট অলসো রাদিয়া, বুঝতে পারছো? যখন শুধু অ্যান্ড থাকবে তখন প্রথম যে সাবজেক্টটা তার পূর্বে দিব নট অনলি, আর তারপরে দ্বিতীয় যে সাবজেক্টটা তার পূর্বে দিব আমি কি, বাট অলসো। আচ্ছা, খেয়াল করো তাহলে এই দুটা জিনিস গেল, মাস থাকলে ক্যান নট বাট অথবা হেল্প, আর বোথ ডট ডট এন্ড অথবা শুধু এন্ড থাকলে আমি নট অনলি ডট ডট বাট অলসো এই জিনিসটা ব্যবহার করব। আচ্ছা, খেয়াল করো পরবর্তী যে স্লাইডটা দেখো, অ্যাফার্মেটিভ বাক্যটা যদি আমার অ্যাজ সুন অ্যাজ দ্বারা শুরু হয়, অথবা টু ডট ডট টু দ্বারা শুরু হয়, অথবা অ্যাজ ডট ডট অ্যাজ দ্বারা শুরু হয়, তিনটা জিনিস একসাথে দেখবো, তাহলে আমরা কিভাবে এটার পরিবর্তনটা করব। আচ্ছা, প্রথমত দেখবো অ্যাজ সুন অ্যাজ এর যে বিষয়টা। অ্যাজ সুন অ্যাজ যখন একটা বাক্যে থাকবে, এটা আমরা ক্লাস 9 10-এও পড়তাম চেঞ্জিং সেন্টেন্সের সময়, ঠিক আছে? আমাদের সময় খুব ছিল। অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হবে, আমাকে লিখতে হবে নো সুনার হ্যাড। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে লিখতে হবে কি, নো সুনার হ্যাড। তারপরে এই যে এখানে একটা অ্যাজ সুন অ্যাজ থাকলে স্বাভাবিকভাবে একটা কমা থাকে, ঠিক আছে? এটা তো দুইটা ক্লজকে যুক্ত করে। এটা কি করে? দুইটা ক্লজকে যুক্ত করে। তো একটা ক্লজ শেষ হলে একটা কমা থাকে সচরাচর। তো এই কমাটা তুলে দিয়ে আমাকে একটা কি বসাইতে হবে, আমাকে একটা দেন বসাইতে হবে। এখানে খেয়াল করো, একটা স্পেলিং এর একটা বিষয় আছে, স্পেলিং এর একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে তুমি যখন দেন বসাবা অনেকে কিন্তু THEN বসাই দেয়। এই জিনিসটা কিন্তু ভুল। ঠিক আছে, আমাকে THAN বসাইতে হবে। কেন AN বসাইতে হবে? কারণ এটা হচ্ছে একটা কনজাংশন বা কানেক্টর হিসেবে কাজ করে। আর এই দ্যানটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তো আমার এখানে হচ্ছে কি লাগবে, যেহেতু দুইটা ক্লজ, আমাকে এখানে একটা কানেক্টর কনজাংশন লাগবে। এখানে স্পেলিংটা খুব খেয়াল করবা। তাহলে এখানে খেয়াল করি অ্যাজ সুন অ্যাজ রয়েছে, তাহলে আমি লিখি নো সুনার হ্যাড। লিখবো কি, নো সুনার হ্যাড। তারপরে কি, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ এখানে তো দা হবে, নো সুনার হ্যাড ইউ, হ্যাডের পরে V3 বসে, তাই না? তাহলে কি লিখবো, হ্যাড ইউ কাম। তারপরে দেন উই স্টার্টেড, দেন উই স্টার্টেড দ্য ডিনার। ঠিক আছে, দেন উই স্টার্টেড দ্য ডিনার। জাস্ট অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড লিখবো। আর হ্যাডের পরে যেহেতু আমার কি থাকে, হ্যাডের পরে V3 থাকে, তাই না? হ্যাডের পরে, হ্যাডের পরে হ্যাডের পরে V3 থাকে, হ্যাডের পরে V3 থাকে, সেজন্য এখানে হচ্ছে কাম ইউজ করা হয়েছে। তারপরে খেয়াল করো, দ্য বয় ইজ টু ব্রিলিয়ান্ট টু ফেল ইন দ্য এক্সাম। আমার যখন এরকম টু ডট ডট টু যুক্ত অ্যাসার্টিভ বাক্য থাকবে, তখন প্রথম টু এর পরিবর্তে আমি দিব হচ্ছে সো, দ্বিতীয় টু এর পরিবর্তে আমি দিব হচ্ছে দ্যাট। তারপরে কি করব, তারপরে, তারপরে আমাকে লিখতে হবে সাবজেক্ট, তারপর ক্যান নট অথবা কুড নট, কুড নট প্লাস V1। আচ্ছা, কখন ক্যান নট দিব, কখন কুড নট দিব? যদি আমার পাস্টে থাকে, যদি আমার পাস্টে থাকে তাহলে দিব কুড নট, যদি আমার প্রেজেন্টে থাকে তাহলে দিব আমি কি, ক্যান নট। এই জিনিসটা মাথায় রাখবা যে যখন টু ডট ডট টু থাকবে তখন প্রথম টু এর পরিবর্তে দিব সো, দ্বিতীয় টু এর পরিবর্তে দিব হচ্ছে কি, দ্যাট। এবং দ্যাটের পরে অবশ্যই কি করতে হবে, আমাকে যে বাক্যের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা আবার লিখতে হবে, তারপরে ক্যান নট অথবা কুড নট প্লাস V1 লিখতে হবে। আচ্ছা, খেয়াল করো যে দ্য বয় ইজ টু ব্রিলিয়ান্ট টু ফেল দ্য এক্সাম, তাহলে এখানে কি লিখবো, যে দ্য বয় ইজ সো ব্রিলিয়ান্ট, প্রথম টু এর পরিবর্তে সো, তারপরে এই টু এর পরিবর্তে কি, দ্যাট। দ্য বয় সো ব্রিলিয়ান্ট দ্যাট, তারপরে আমাকে কি আনতে হবে, সাবজেক্ট আনতে হবে। তাহলে দ্য বয়ের সাবজেক্ট কে, হি। দ্য বয়ের সাবজেক্ট কে, দ্য বয়ের সাবজেক্ট কে হি। আচ্ছা, এখানে খেয়াল করো যেহেতু এটা আমার প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমি কি দিব, প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে আমাকে ক্যান নট ইউজ করতে হবে। তাহলে দ্য বয় ইজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি ক্যান নট ফেল ইন দ্য এক্সাম, ফেল ইন দ্য এক্সাম। অনেকে কিন্তু এই ক্যান নটটা ব্যবহার করে না, হি ফেল ইন দ্য এক্সাম এরকম লিখে দেয়। আবার অনেকে হচ্ছে কুড নটও ব্যবহার করতে পারে না, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমার ওয়াজ থাকতো, এখানে যদি আমার ওয়াজ থাকতো তখন কিন্তু আমি এখানে কুড লিখতে পারতাম, কুড লিখতে হইতো। বুঝতে পারছো? এই জিনিসটা একটু মাথায় মাথায় রাখবা। আচ্ছা, তারপর রয়েছে হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে কি লিখবো, যখন বাক্যে অ্যাজ ডট ডট অ্যাজ পাবো, যখন বাক্যে কি পাবো, যখন বাক্যে অ্যাজ ডট ডট অ্যাজ পাবো, তখন আমাকে প্রথম অ্যাজের পরিবর্তে নটলেস, দ্বিতীয় অ্যাজের পরিবর্তে আমাকে দেন লিখতে হবে। খেয়াল করো, অর্পিতা ইজ অ্যাজ গুড অ্যাজ জাবিন ইন সিঙ্গিং, আমি কি লিখবো, যে অর্পিতা, অর্পিতা ইজ নট লেস গুড, নট লেস গুড, নট লেস গুড, দেন কি লিখবো, দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দেন জাবিন ইন দ্য সিঙ্গিং, তাই না? এখানে খেয়াল করো, তাহলে আমরা কি চেঞ্জ করলাম, যে প্রথম অ্যাজ এর পরিবর্তে লিখলাম হচ্ছে নট লেস,
প্রথম অ্যাজের পরিবর্তে লিখলাম হচ্ছে নটলেস, আর এই দ্বিতীয় অ্যাজের পরিবর্তে লিখলাম কি, দ্বিতীয় অ্যাজের পরিবর্তে লিখলাম হচ্ছে দেন। এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবা, বুঝতে পারছো? আচ্ছা, টু ডট ডট টুটা বোঝো নাই, খেয়াল করো। টু ডট ডট টু হচ্ছে খুবই সহজ, যখন প্রথম টু, এই টু এর পরিবর্তে আমি দিব কি সো, তারপরে টু এর পরিবর্তে দিব হচ্ছে আমি কি দ্যাট। এইটুক তো বুঝছো, এইটুক বুঝার পরে যেহেতু আমার দ্যাট আসছে, পরবর্তীতে আমাকে অবশ্যই একটা সাবজেক্ট আনতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেমন ধর যে দ্য বয় ইজ, টু রইছে তাহলে সো, টু রইছে তাহলে এখানে দিব কি দ্যাট। তারপর একটা সাবজেক্ট আনতে হবে, সাবজেক্টটা কোনটা, আমার বাহিরের কিছু না, এইখানে যে সাবজেক্টটা থাকবে সেটা। তো দ্য বয় সো ব্রিলিয়ান্ট দ্যাট দ্য বয়, এটা না লিখে দ্য বয়ের যে প্রোনাউন ফর্মটা সেটা লিখবো, যে হি। বুঝতে পারছো? হি। তারপর হচ্ছে আমাকে লিখতে হবে সাবজেক্টের পরে ক্যান নট প্লাস ভি ওয়ান অথবা কুড নট প্লাস ভি ওয়ান। এখন ক্যান নট কখন দিব? ক্যান নট দিব যদি আমার বাক্যটা প্রেজেন্টে থাকে, যদি আমার বাক্যটা প্রেজেন্টে থাকে তাহলে দিব ক্যান নট, যদি পাস্টে থাকে তাহলে দিব হচ্ছে কুড নট। আর পরবর্তীতে ভার্বের হচ্ছে ভি ওয়ান ফ্রম। এখানে ভি ওয়ান কোনটা, এই যে ফেল, টু এর পরে ভি ওয়ান বসছে, এটা ভি ওয়ান ভি ওয়ানই থেকে যাবে, ঠিক আছে? এটা আবার ইনভার্স যদি আসে তাহলে তোমরা এই যে সোটা তুলি দিয়ে হচ্ছে টু দিবা, দ্যাট তুলি দিয়ে টু দিবা, তারপরে ভি ওয়ান লিখে দিবা, যদি ইনভার্স করে আসে। আচ্ছা, তারপরে খেয়াল করো আরেকটা জিনিস আমরা দেখবো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের, যে যদি আমার অলওয়েজ প্লাস, যদি আমার বাক্যে অলওয়েজ থাকে তাহলে কি হয়? যদি আমার বাক্যে অলওয়েজ থাকে তাহলে আমাকে দেখতে হবে কি নেভার লিখতে হবে অলওয়েজ এর পরিবর্তে, অলওয়েজ এর পরিবর্তে আমাকে নেভার লিখতে হবে। এবং এই যে একটা অ্যাজেক্টিভ থাকবে, এটার হচ্ছে অপোজিট ভার্ব বা অ্যাজেক্টিভ বসবে। দেখো, খেয়াল করো যে প্রথমে বলছে হি অলওয়েজ হাইডস, তার মানে এখানে আমি অলওয়েজ পাইছি, আমি অন্য কিছু দেখবো না, আমি এখানে অলওয়েজ পাইছি। তাহলে অলওয়েজ এর পরিবর্তে আমি কি দিব? নেভার, তাই না? হি নেভার। আচ্ছা, গেল। তারপরে আমাকে যে অপোজিট যে ভার্বটা অথবা অ্যাডজেক্টিভটা থাকবে তার অপোজিট ফর্ম আমাকে লিখতে হবে। এখানে ভার্ব কোনটা রয়েছে? হাইড। হাইড মানে কি? হাইড মানে হচ্ছে গোপন করা। হাইড মানে কি? গোপন করা। তাহলে তার অপোজিট ফর্মটা কি? হি নেভার। হি নেভার আমি লিখতে পারি ডিসক্লোজ, আমি লিখতে পারি হচ্ছে কি ডিসক্লোজ দ্য ট্রুথ। হি নেভার ডিসক্লোজেস দ্য ট্রুথ, দ্য ট্রুথ, নেভার ডিসক্লোজেস দ্য ট্রুথ ফর নো রিজন। এই জিনিসটা আমরা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, আহ পরবর্তীতে খেয়াল করো হি নেভার ডিসক্লোজেস দ্য ট্রুথ, অথবা হাইডের আরো যে কোনো হচ্ছে অপোজিট ফর্ম তোমরা লিখতে পারো, লাইক ওপেন্স দ্য ট্রুথ। হি নেভার ওপেন্স দ্য ট্রুথ, যে কোনো কিছু লিখতে পারো, হাইডের বিপরীত শব্দটা লিখতে হবে। অর্থাৎ অলওয়েজ থাকলে আমি নেভার লিখবো, এবং আমার যে মূল ভার্ব অথবা অ্যাডজেক্টিভ থাকবে তার অপোজিট ওয়ার্ড একটা বিপরীত শব্দ আমি লিখবো, এটা গেল। তারপরে খেয়াল করো যদি আমার ভার্ব থাকে শুধু, ধরো যে আমার হচ্ছে অলওয়েজ নাই, শুধু ভার্ব রয়েছে অথবা অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে আমি কি দিব? একটা নট যুক্ত করবো বাক্যে, এবং সেই ভার্ব অথবা অ্যাডজেক্টিভে একটা অপোজিট ওয়ার্ড দিব। যেমন প্রথম বাক্যটা খেয়াল করো, দ্য বয় ইজ অনেস্ট, এখানে কোনো অলওয়েজ নাই, জাস্ট ভার্ব রয়েছে, একটা কি রয়েছে, জাস্ট ভার্ব রয়েছে, আর হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ রয়েছে। তাহলে এটা কি কি করবো? দ্য বয় ইজ নট, একটা নট যুক্ত করলাম, আর আরেকটা কি অপোজিট ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। তাহলে দ্য বয় ইজ নট কি লিখবো? যে ডিসঅনেস্ট। দ্য বয় ইজ নট, দ্য বয় ইজ নট কি ডিসঅনেস্ট। বুঝতে পারছো? হ্যাঁ। তারপরে খেয়াল করো সামটাইমস যখন থাকবে তখন আমি দিব কি, সামটাইমসটা তুলে দিয়ে আমি দিব হচ্ছে নট অলওয়েজ। সামটাইমসটা তুলে দিয়ে কি দিব? নট অলওয়েজ। তাহলে এখানে লিখি নট অলওয়েজ, নট অলওয়েজ আই ফিল লাইক, আই ফিল লাইক গোয়িং নোহোয়ার, ইত্যাদি ইত্যাদি, বাকিটা সব সেম থাকবে। তাহলে সামটাইমস থাকলে আমি দিব কি নট অলওয়েজ। আবার যদি আমার উল্টা আসে, অর্থাৎ যদি নেগেটিভ বাক্য দেওয়া থাকে, আমাকে বললো তুমি সেটা অ্যাফার্মেটিভে রূপান্তর করো, তখন কি করব? যদি নট অলওয়েজ থাকে সামটাইম দিব, জাস্ট ইনভার্স করে দিব, ঠিক আছে? নটটা তুলে দিয়ে অপোজিট ওয়ার্ডটা তুলে দি, অন্য একটা অপোজিট ওয়ার্ড দিব। এই জিনিসটা হচ্ছে আমার খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে খেয়াল করো আমরা দেখবো হচ্ছে ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের অ্যাফার্মেটিভ নেগেটিভের আরেকটা পার্ট। আইটি পার্ট হচ্ছে এখানে যদিও ভাগ করাটা তোমরা বুঝতে পারছো না, খেয়াল করো এটা একটা ভাগ, এইটা একটা ভাগ, আর এটা আরেকটা ভাগ, বুঝছো? এটা একটা ভাগ আর এটা আরেকটা ভাগ। আচ্ছা, আমি যখন একটা অ্যাফার্মেটিভ বাক্যে, আমি যখন একটা অ্যাফার্মেটিভ বাক্যে লিটিল পাবো, তখন সেটাকে রূপান্তর করব নট মাস দ্বারা। যখন একটা অ্যাফার্মেটিভ বাক্যে লিটিল পাবো তখন সেটাকে রূপান্তর করবো কি দ্বারা? নট মাস দ্বারা। যখন একটা বাক্যে মাছ পাবো তখন সেটাকে রূপান্তর করব কি দ্বারা? নট লিটিল দ্বারা। একটা বাক্যে যখন মাছ পাবো তখন সেটা রূপান্তর করব নট লিটিল দ্বারা। এবং এই দুইটাই বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, এইগুলা বসে সরাসরি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে খেয়াল করো যদি আমি মেনি পাই, যদি আমি মেনি পাই তাহলে দিব নট আ ফিউ,
যদি আমি আ ফিউ পাই তাহলে দিব নট মেনি। আর এগুলা বসে কোথায়? এগুলা বসে কাউন্টেবলের ক্ষেত্রে। এই জিনিসগুলো জাস্ট কোনটা থাকলে কোনটা লিখতে হবে এটা জাস্ট একটু মুখস্থ করলে চেঞ্জিং সেন্টেন্সের এই পার্টটা খুবই ইজি তোমাদের জন্য। বুঝতে পারছো? তাহলে ধরো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, দেখো আ ফিউ রয়েছে, আ ফিউ কোথায়? খেয়াল করো, এই যে আ ফিউ। তাহলে আ ফিউ থাকলে আমি কি দিব? ওটা তুলে দিয়ে জাস্ট নট মেনি দিব। তাহলে কি লিখবো? নট আই হ্যাভ নট মেনি, FRIENDS, নট মেনি ফ্রেন্ডস। আচ্ছা, দেয়ার ইজ মাচ ওয়ার্ক টু ডু, দেয়ার ইজ মাচ ওয়ার্ক টু ডু, তাহলে মাছ রয়েছে, খেয়াল করো। মাছ থাকলে কি দিব? মাছ থাকলে দিব হচ্ছে আমরা নট আ লিটিল। আচ্ছা, তাহলে দেয়ার ইজ নট আ লিটিল ওয়ার্ক, লিটিল ওয়ার্ক টু ডু। আচ্ছা, তারপরে খেয়াল করো, যখন আমার বাক্যে এ লিটিল পাইছি, দেখো এ লিটিল পেয়েছি, তাহলে এখানে কি দিব? জাস্ট নট মাচ তুলে দিব। তাহলে নট মাচ উই ক্যান ডু হেয়ার। বুঝতে পারছো? তাহলে নট মাচ উই ক্যান ডু হেয়ার, নট মাচ উই ক্যান ডু হেয়ার, গুড। আচ্ছা, তার পরবর্তীতে একটু দেখবো, এই এই কয়েকটা ছিল আমার অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাফার্মেটিভ আর নেগেটিভের ক্ষেত্রে যদি কারো কোনো কনফিউশন থাকে একটু বলবা। আচ্ছা, তারপরে দেখবো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হচ্ছে এখানে হচ্ছে অ্যাফার্মেটিভ তো না, এটা হবে অ্যাসার্টিভ মেইনলি। এটা হচ্ছে কি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ঠিক আছে, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সেরই একটা দুটা ভাগ ছিল হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তাহলে আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমার একটা বাক্যে থাকবে সেটাকে আমি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আচ্ছা, যদি আমি দেখি যে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা, যদি দেখি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমার এই নান, নো ওয়ান, নো ম্যান, তারপরে নো পারসন বা নো মডি, এই ওয়ার্ডগুলো দ্বারা যখন আমার কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হবে, সেইটাকে সেইটাকে আমার ইন্টারোগেটিভে রূপান্তর করার জন্য নিয়ম দুইটা। এইটা একটা নিয়ম, যে হু প্লাস ভার্ব লিখতে পারি। দ্বিতীয় নিয়ম হচ্ছে ক্যান এনিওয়ান প্লাস ভার্ব লিখতে পারি। আচ্ছা, একটু প্র্যাকটিস দেখি, তাহলে খুব ভালো মনে থাকবে। লাইক নান ক্যান ফিনিশ দ্য মিল, তাহলে নান রইছে, এই যে নান, তাহলে নানটা তুলে দিয়ে আমি হু লিখতে পারি, যে হু ক্যান ফিনিশ ফিনিশ দ্য মিল। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আমরা অনেকে এখানে কোয়েশ্চেন মার্কসটা দিতে ভুলে যাই। এই জিনিসটা কিন্তু দিবা, না হলে কিন্তু প্রশ্নে কিন্তু টিচার চাইলে কাটা দিয়ে দিতে পারে তোমাদের। আমরা সচরাচর ফুল স্টপ দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে নান ক্যান ফিনিশ দ্য মিল, অথবা লিখতে পারি ক্যান এনিওয়ান, ক্যান এনিওয়ান ক্যান এনিওয়ান ফিনিশ দ্য মিল, ক্যান এনিওয়ান ফিনিশ দ্য মিল। তুমি দুইটা ভাবেই লিখতে পারো, তোমার যেইটা মনে থাকে। ঠিক আছে, পরীক্ষার হলে তোমার যেটা মনে থাকে তুমি সেটা ভাবেই লিখতে পারো। হ্যাঁ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম শুধু উল্টাই দিয়ে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করবো। হ্যাঁ তাসনিম, তুমি ঠিকই ধরতে পারছো, মানে ইনভার্স করলে জাস্ট নিয়মটা উল্টাই দিবা, সেটাই। আচ্ছা, তাহলে আমি দেখবো নান, তারপর এখানে দেখো নো ম্যান ক্যান রিচ দ্য ফিনিশ লাইন, নো ম্যান ক্যান রিচ দ্য ফিনিশ লাইন, তাহলে নো ম্যান রইছে, যে নো প্লাস পার্সন, তাই না? নো প্লাস পার্সন, তাহলে আমি কি লিখবো? হু ক্যান রিচ দ্য ফিনিশ লাইন, হু ক্যান রিচ দ্য ফিনিশ লাইন। অথবা অথবা আমি লিখতে পারি কি, অথবা লিখতে পারি হু ক্যান ফিনিশ দ্য হু ক্যান হু ক্যান রিচ দ্য হু ক্যান রিচ দ্য ফিনিশ লাইন, হু ক্যান রিচ দ্য কি লাইন? ফিনিশ লাইন। বুঝতে পারছো? তাহলে না, নো ওয়ান, নো ম্যান, নো বডি, নো পারসন থাকলে আমি দুইটা নিয়ম দ্বারাই আমি উত্তর করতে পারি, ইন্টারোগেটিভ করতে পারি। তাহলে আমার যদি ধরো ইন্টারোগেটিভ দেওয়া রয়েছে হু ক্যান ফিনিশ দেওয়ার, তাহলে হুটা তুলে দিয়ে আমি যে কোনো একটা বসাই দিব। বুঝতে পারছো? হুটা তুলে দিয়ে নান বসাইতে পারি, নো ওয়ান বসাইতে পারি, নো ম্যান বসাইতে পারি, যে কোনো একটা বসাই দিব। আবার ধরো থাকলো আমার ক্যান এনিওয়ান ফিনিশ দ্য ওয়ার্ক, এটা দিয়ে তোমাকে বললো যে সেটাকে অ্যাসার্টিভে রূপান্তর করো, তাহলে ক্যান এনিওয়ানটা তুলে দিয়ে জাস্ট আমি নো ম্যান, নো ওয়ান, এই জিনিসগুলা বসাই দিব। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে খেয়াল করো, যদি আমার এভরিবডি, এভরিওয়ান এগুলো থাকে, কি থাকে? যদি আমার এভরিবডি, এভরিওয়ান, এভরিম্যান, অল ম্যান প্লাস ভার্ব এগুলো যদি থাকে, তাহলে আমি কি দিতে হবে? এইগুলো তুলে দিয়ে আমাকে জাস্ট হু দিতে হবে, আর একটা অক্সিলারি ভার্ব প্লাস নট আনতে হবে। কিভাবে? লাইক ধর এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি, তাহলে আমি কি দিব? হু। প্রথমে এভরিওয়ানটা তুললাম, তুলে আমি কি দিব? হু। আচ্ছা, তারপরে কি বলছে? আমাকে একটা অক্সিলারি ভার্ব, নট যুক্ত একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। এখন খেয়াল করো, এই যে লাভস, এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা অক্সিলারি ভার্ব কি নিয়ে আসি? ডু অথবা ডাজ।
এখন যেহেতু আমার ভার্বের সাথে এস বা ইএস আছে, তাহলে আমি কোনটা ইউজ করব? তাহলে ডাজ, তারপরে কি বলছে, একটা নট যুক্ত করতে বলছে। তাহলে হু ডাজ নট, আচ্ছা ডাজের পরে তাহলে ভি 1 লাভ হিজ কান্ট্রি, হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি। আমি যদি এভরিবডি এভরিওয়ান পাই, তাহলে আমাকে এভাবে একটা হু আনতে হবে, এভাবে আমাকে একটা হু আনতে হবে, এবং যে ভার্বটা আমার দেয়া থাকবে সেই ভার্ব অনুযায়ী আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে পারে। অক্সিলারি ভার্ব যদি আমার দেয়াই থাকে, যদি অ্যাম ইজ আর দেয়া রয়েছে, তাহলে কিন্তু আমাকে ওই অ্যাম ইজ আরটাই অক্সিলারি ভার্ব হিসেবে বসায় আমাকে নট লিখতে হবে। বুঝতে পারছো? হু ডাজ নট লাভ ইজ, লাভস ইজ না, একজন লিখছে লাভস, নট লাভস, কারণ যেহেতু এখানে ডু ডাজ রয়েছে, মনে মনে রাখবে যে ডু ডাজ ডিড, হ্যাঁ, ডু ডাজ ডিড, এদের পরে একদম বেস ফর্ম বসে, কোনো এস বা এস যুক্ত হয় না, এই জিনিসটা একটু মাথায় রাখবা। ডু ডাজ ডিড এর পরে একদম বেস ফর্ম বসে, কোনো এস বাই এস যুক্ত হয় না। তারপরে খেয়াল করো এভরিবডি লাভস হিজ চাইল্ড, তাহলে আমি এটা কি লিখতে পারি, এভরিবডি লাভস হিজ চাইল্ড, এভরিবডিটা তুলে দিব হু, তারপরে কি লাভস অক্সিলারি ভার্ব, লাভস এর অক্সিলারি ভার্ব কি ডাজ নট, ডাজ নট, তারপরে হু ডাজ নট লাভ, হু ডাজ নট লাভ হিজ চাইল্ড, সেম জিনিস। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখবো, যখন এখানে খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছ যে এভরিবডি এভরিওয়ান এভরি ম্যান অল ম্যান টু বি ভার্ব, এটা যদি থাকে, এখানে খেয়াল করো এগুলার পরে সরাসরি ভার্ব আসছে, এখানটার সাথে ওইটার পার্থক্য খেয়াল করো, এখানে হচ্ছে সরাসরি মেইন ভার্ব আসছে, আর এখানে কি রয়েছে, এখানে হচ্ছে টু বি ভার্ব রয়েছে। টু বি ভার্ব বলতে যদি আমি অ্যাম, যদি আমি ইজ, যদি আমি আর, যদি আমি ওয়াজ, যদি আমি ওয়্যার পাই, এই যে ওয়ার্ডগুলো এভরিবডি এভরিওয়ান এভরি ম্যান অল ম্যান, এগুলোর পরে যদি আমি কি পাই, মূল ভার্ব বাদে যদি আমি অ্যাম ইজ আর ওয়াজ আর পাই, তাহলে আমাকে ওইগুলো তুলে দিয়ে কি লিখতে হবে, হু ইজ নট অথবা হু ওয়াজ নট। এটা হু ইজ নট কখন দিব, যখন প্রেজেন্টে থাকবে, হু ওয়াজ নট দিব যখন বাক্যটা পাস্টে থাকবে। আবারও বলছি, যখন এভরিবডি এভরিওয়ানের পরে মূল ভার্ব বাদে টু বি ভার্ব থাকবে, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকবে, তখন আমাকে কি করতে হবে, এই পুরোটা তুলে দিয়ে আমাকে হু ইজ নট অথবা হু ওয়াজ নট ইউজ করতে হবে। যেমন ধরো বলছে অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল, অর্থাৎ আইনের চোখে সকলেই সমান। বুঝতে পারছো, আইনের চোখে কারা সমান, সকলেই সমান। তাহলে এই যে অল রইছে, অল রইছে, অলের পরে একটা কি রয়েছে দেখো, বি ভার্ব রয়েছে অ আর, তাহলে এগুলার পরে বি ভার্ব থাকলে এই পুরোটা আমি তুলে দিব, তুলে দিয়ে কি দিব, যে হু ইজ নট ইকুয়াল, হু ইজ নট, তারপরে বাকিটা পুরোটা সেম, হু ইজ নট ইকুয়াল ইন দ্য আই অফ ল। এখানে কেন ইজ দিলাম, কারণ এটা আমার প্রেজেন্ট টেন্সে রয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে যদি আমার এভরি এর পরে দেখো, এভরি এর পরে যদি কোনো একটা নাউন থাকে, যে কোনো নাউন থাকতে পারে, প্রপার নাউন থাকলো, বা ধরো যে সচরাচর কমন নাউনই পাবা, যে ফাদার মাদার বয় গার্ল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকলো, এভরি এর পরে যখন আমার নাউন থাকবে, তখন আমি কি দিব, ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, অথবা ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, তারপরে নাউন, তারপরে হু ডাজ নট। যেমন ধরো এভরি মাদার, প্রথমে আমি এটাকে তুলবো, ইজ, এটাকে আগে তুলবো, এটাকে তুলে কি লিখবো, ইজ দেয়ার এনি মাদার, ইজ দেয়ার অ্যানি, তারপরে কি বলছে, এনি এর পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা বসাই দিব, মানে এই যে নাউনটা এর পরে নাউনটা, সেই নাউনটা আমি বসাই দেবো, ইজ দেয়ার এনি মাদার, ইজ দেয়ার এনি মাদার, ইজ দেয়ার এনি মাদার। তারপর এখানে লিখবো হচ্ছে যে হু ডাজ নট, এটা লিখবো কি, হু ডাজ নট, ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার, লাভ হার চাইল্ড। আচ্ছা, ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এবং এগুলোর প্রত্যেকটা পরে কি দিব, আমি কিন্তু ফুল স্টপ দিয়েছি, তার মানে আমি ভুল করেছি, আমাকে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এভরিবডি এভরিওয়ান এগুলার পরে যদি আমার মূল ভার্ব থাকে, তাহলে আমি কি দিব, হু প্লাস অক্সিলারি প্লাস নট। আর এগুলার পরে যদি আমার বি ভার্ব থাকে, সরাসরি যদি বি ভার্ব আসে, তাহলে হু ইজ নট ইউজ করব। পার্থক্যটা একটু ভালোভাবে মাথায় রাখবা, হু ইজ নট ইউজ করবো। আর যদি এভরির পরে আমার শুধু একটা ডিরেক্ট একটা নাউন দিয়ে রাখে, যদি একটা নাউন থাকে, মাদার থাকতে পারে, ফাদার থাকতে পারে, ব্রাদার থাকতে পারে, বয় গার্ল, যে কোনো একটা নাউন থাকতে পারে, সেটা তুলে দিয়ে আমি কি দিব, ইজ দেয়ার, ইজ দেয়ার প্লাস নাউন, তারপরে হু ডাজ নট ইউজ করব। আচ্ছা, এটা গেল হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভের আরেকটা নিয়ম। আচ্ছা, এটা দেখবো অ্যাসার্টিভ টু, সরি প্রত্যেকটা জায়গায় অ্যাসার্টিভ হবে, এটা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভে যদি আমার নেভার থাকে, যদি আমার কি থাকে, নেভার থাকে, তাহলে দিব এভার, নাথিং থাকলে দিব এনিথিং, নাথিং বাট থাকবে দিব কি, হোয়াট ডট ডট বাট। আর একটা জিনিস খেয়াল করো, ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে গঠন হয় কিভাবে, একটা প্রশ্নবোধক বাক্য গঠন হয় কিভাবে, দুইটা ভাবে, একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এটা একটা স্ট্রাকচার, তাই না? এতক্ষণ দেখলাম। অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড নাও থাকতে পারে, কোনো একটা অক্সিলারি ভার্ব দ্বারা
তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব দ্বারা আমার একটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হইতে পারে। তাহলে মাই মাদার, সরি মাই ডটার নেভার টেলস এ লাই, নেভার থাকলে আমি কি দিব, নেভার থাকলে এভার দিব। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি যে ডাজ মাই ডটার, ডাজ মাই ডটার, ডটার নেভার থাকলে এভার, এভার ডাজ মাই ডটার এভার টেল এ লাই। এখন কথা হচ্ছে আমি এখানে কেন ডাজ আনলাম, এখন কথা হচ্ছে আমি কেন ডাজ আনলাম, আনলাম এই কারণে যে, এই কারণে যে আমাকে ইন্টারোগেটিভ করতে বলছে। আর ইন্টারোগেটিভ করার শর্তই হচ্ছে আমার শুরুতে হয় একটা ডাব্লিউএইচ ওয়ার্ড আনতে হবে, নয়তো আমাকে একটা কি আনতে হবে, একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। সেজন্য আমি এখানে কিন্তু ডাজ মাই ডটার এভার টেল এ লাই, আমি ডাজটা এনেছি। এই যে একজন অলরেডি ভুলও করেছো, বিষয়টা খেয়াল করো না, আমাকে ইন্টারোগেটিভ করতে বলছে, তাহলে আমাকে ওই ইন্টারোগেটিভের এই দুইটা স্ট্রাকচারের যে কোনো একটা স্ট্রাকচার আমাকে কি করতে হবে, ফলো করতে হবে। আচ্ছা, তারপরে নাথিং ক্যান প্রিভেন্ট মি ফ্রম ডুইং দিস, তাহলে আমি কি দিব, এখানে হচ্ছে দেখো অলরেডি আমরা অক্সিলারি ভার্ব দিয়ে রাখছি, তাহলে আমি দিব ক্যান, নাথিং এর বদলে দিব কি এনিথিং, ক্যান এনিথিং, তারপরে বাকিটা সব সেম, প্রিভেন্ট মি, ক্যান এনিথিং প্রিভেন্ট মি ফ্রম, ফ্রম ডুইং দিস, ক্যান এনিথিং প্রিভেন্ট মি ফ্রম ডুইং দিস, সেটা প্রশ্ন মতো। তারপরে নাথিং বাট, নাথিং বাট থাকলে হোয়াট ডট ডট বাদ দেবো, তাহলে নাথিং বাট, তাহলে লিখবো কি হোয়াট, হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ বাটে বেড অফ, THRONES, হোয়াট ইজ লাইফ বাট এ বেড অফ থ্রোনস। তাহলে লাইফ ইজ নাথিং বাট, নাথিং বাটটা যদি যখন রয়েছে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে বলে। আচ্ছা দেখো, এই সেন্টেন্সটা কিন্তু দুইটা ভাবে আসতে পারে, তোমাকে ইন্টারোগেটিভও করতে বলতে পারে, আবার তোমাকে এটা কিন্তু অ্যাসার্টিভও করে করতে পারে। তাহলে ওই যে যখন আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করছিলাম মনে আছে, নাথিং বাট এর পরে যদি আমার বস্তু থাকে তাহলে কি দিব, অনলি দিব। অর্থাৎ এটাকে যদি তোমাকে হচ্ছে অ্যাসার্টিভ করতে বলে, এটাকে কি বলে, যদি আমাকে অ্যাসার্টিভ করতে বলে তাহলে কি লিখবো, যে লাইফ ইজ অনলি আ বেড অফ রোজ, লাইফ ইজ অনলি আ বেড অফ থ্রোনস। বাট আমাকে যখন কি করতে বলতেছে, যখন আমাকে ইন্টারোগেটিভ করতে বলতেছে সেম সেন্টেন্সটা, নাথিং বাট থাকলে আমাকে লিখতে হবে হোয়াট। বুঝতে পারছো দুটা পার্থক্যটা একটু মাথায় রাখবা। মাই ডটার এটাতে কেন ডাব্লিউএস দিতে পারবো, আচ্ছা ডাব্লিউএস এখানে আসলে ডাব্লিউএসটা আসে না, ডাব্লিউএসটা এখানে আসতেছে না, তো এখানে আমার অক্সিলারি ভার্ব দিয়েই করতে হবে, ডাজ মাই ডটার এভার টেল এ লাই, এখানে তো ডাব্লিউএস ওয়ার্ড কোনোটাই আসে না। ঠিক আছে। আচ্ছা, তো এটা ছিল আমাদের হচ্ছে অ্যাফার্মেটিভ টু, সরি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের যে নিয়মটা। এবার আমরা একটু দেখবো যে আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ কিভাবে করব। ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে তো আশা করি তোমাদের একটা ধারণা আছে, যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্সটা তিন ভাবে গঠন হয়। একটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সটা মূল ভার্ব দ্বারা শুরু হয়, একটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দ্বারা শুরু হয়। এখন এই লেটের আবার দুইটা নিয়ম, একটা হচ্ছে লেটস আর হচ্ছে লেটাস। হ্যাঁ, লেটস আর হচ্ছে লেটাস, এটা থাকে লেট হিম লেট দেম, লেট হিম লেট দেম, অথবা লেট মি। এই যে তিনটা নিয়ম বললাম, এই তিনটা ভাবে আমার একটা ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়। এবং একটা ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আসলে কি বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা বোঝায় হচ্ছে আমার কোনো আদেশ, কোনো আদেশ অথবা কোনো উপদেশ, তাই না। আমরা হচ্ছে যখন যারা আমরা ন্যারেশন পড়ি, আমরা তখন এগুলো পাই, আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি জিনিসগুলোকে আসলে রিপ্রেজেন্ট করে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমার গঠন করতে আমার কি লাগবে, আমার প্রথমে একটা মূল ভার্ব লাগবে, অথবা আমার লেট লাগবে, অথবা লেট হিম লেট দেম, অথবা লেট আস বা লেটস, এরকম তিনটা ভাগে আমার ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়। তাহলে আমি কখন কোনটা ইউজ করবো এটা একটা আসলে আমার পড়ার বিষয়। আচ্ছা, খেয়াল করো, ধর একটা সেন্টেন্স লিখলাম যে, যদি আমি একটা বাক্য দেখি যে, যদি একটা বাক্য, প্রথম নিয়মটা মাথায় রাখো, যদি সেকেন্ড পার্সন থাকে, যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে কি করতে হয়। যেমন ধরো বললাম যে ইউ, লিখলাম যে ইউ শুড নট, ইউ শুড নট ডু ইট, আমি লিখলাম কি যে ইউ শুড নট ডু ইট, এটা একটা কি আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে আমাকে ইম্পারেটিভ করতে হবে। এখানে খেয়াল করো, এখানে আমার রয়েছে কোন পার্সন, রয়েছে হচ্ছে এখানে, এখানে রয়েছে আমার ইউ, একটা সেকেন্ড পার্সন। তাহলে যখন সেকেন্ড পার্সন থাকবে তখন আমাকে, তখন আমাকে এই মূল ভার্ব দ্বারা শুরু করতে হবে। এখানে মূল ভার্ব কোথায় আছে, ইউ শুড নট ডু ইট। তাহলে এটা আমি কিভাবে লিখতে পারি, এখানে লিখবো হচ্ছে আমি ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট। আবার ধর যে বললাম, আবার ধরো যে আরেকটা সেন্টেন্স লিখলাম যে ইউ, ইউ ইউ ক্যান,
ইউ ক্যান, ধরো কোনো ইউ ক্যান ডু ইট, জাস্ট এটুকু লিখলাম যে ইউ ক্যান ডু ইট, জাস্ট এটুকু লিখলাম। তাহলে যখন আমি যে সেকেন্ড পার্সনটা পাইলাম, যখন আমি সেকেন্ড পার্সনটা পাইলাম, তখন আমার কাজ হচ্ছে এই যে মূল ভার্ব দ্বারা শুরু করা, তাহলে আমি জাস্ট লিখবো যে ডু ইট। ইম্পেরেটিভ সেন্টেন্সে জাস্ট লিখবো যে ডু ইট। আচ্ছা, লেট কখন গেল, লেট আসলে কখন ইউজ করবো এটা সামনে আসতেছি। লেটটা কখন ইউজ করবো এটা হচ্ছে সামনে আসতেছি, সব বাক্যে লেট থাকে না। কোথাও কোথাও লেট ব্যবহার করতে হয়, কোথাও কোথাও মূল ভার্ব দ্বারা শুরু করতে হয়। বুঝতে পারছো? তাহলে যখন আমি সেকেন্ড পার্সন পাবো তখন কিন্তু আমার লেট থাকবে না, তখন জাস্ট মূল ভার্ব দ্বারা শুরু করে দিবা। ঠিক আছে, তখন হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু করে দিবা। না, মডাল বসবে না, সরাসরি মূল ভার্ব ডু ইট। মডাল বসবে না, সরাসরি ডু, সরাসরি ডু ইট। আবার ধরো যে বললাম যে ইউ শুড অবে ইউর টিচার, লিখলাম যে ইম্পারেটিভে লিখলাম যে ইউ শুড অবে ইউর টিচার। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার বাক্যে কি রয়েছে, বাক্যে রয়েছে আমার সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন থাকলে আমার কাজ হচ্ছে, সেকেন্ড পার্সন থাকলে আমার কাজ হচ্ছে মূল ভার্ব থেকে বাকি অংশটা লেখা। জাস্ট এটার ইম্পারেটিভ ফর্ম হচ্ছে অবে ইউর টিচার, বাকি সব বাদ, অবে ইউর টিচার। বুঝতে পারছো? যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে হচ্ছে এইটা। তারপরে দ্বিতীয় নিয়মটাতে আসো, দ্বিতীয় নিয়মটা কি? আচ্ছা, এটা তোমরা লিখবা, স্লাইড অ্যাড করা হয় নাই। দ্বিতীয় নিয়মটা হচ্ছে যদি আমার ফার্স্ট পার্সন থাকে, যদি কি থাকে, যদি ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন, ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন থাকে, থার্ড পার্সন থাকে, তাহলে আমাকে লেট দ্বারা শুরু করতে হবে। লেট প্লাস ওই পার্সনের অবজেক্টিভ ফর্ম প্লাস ভি ওয়ান। আচ্ছা, যেমন ধর একটা বাক্য লিখলাম, ধর একটা বাক্য লিখলাম যে আই মাস্ট গো নাও। কি লিখলাম? আই মাস্ট গো নাও। এটা একটা বাক্য, অ্যাসার্টিভ বাক্য। এখন তোমাকে বললো যে তুমি এটাকে হচ্ছে ইম্পারেটিভ করো। তাহলে আমি দেখতে পাচ্ছি আইটা কোন পার্সন, আমরা জানি হচ্ছে আই হচ্ছে একটা ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন যখন থাকবে আমার কাজ হচ্ছে সব বাদ, জাস্ট লেটটা নিয়ে আসবো। লেট, তারপরে অবজেক্ট, মানে অবজেক্টিভ ফর্ম, কার অবজেক্টিভ ফর্ম? এই যে সাবজেক্টের যে অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কি আই, আই এর অবজেক্টিভ ফর্ম কি মি, লেট মি। তারপরে হচ্ছে ভি ওয়ান, লেট মি গো নাও। বুঝতে পারছো? লেট মি গো নাও। তাহলে লেট কখন আনতে হবে বুঝছো? লেটটা তখনই আনবো যখন আমার হচ্ছে পার্সনটা ফার্স্ট পার্সন থাকবে অথবা থার্ড পার্সন থাকবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের পার্সনটা যদি আমার সেকেন্ড পার্সন হয় তাহলে কিন্তু আমাকে মূল ভার্ব থেকেই শুরু করতে হবে, এখানে কিন্তু লেট আনা যাবে না। তাহলে সব সময় যে বাক্যে লেট আনতে হবে এই ধারণাটা থেকে আমাদের একটু কি করতে হবে, আমাদের বেরিয়ে আসতে হবে। আচ্ছা, তারপরে খেয়াল করো, যদি আমি ধরো বললাম যে নেভার যখন থাকে, একটা বাক্যে কি থাকবে, যখন নেভার থাকবে তখন, তখন আমি কি দিব? একটা বাক্যে ধরো যে নেভার রইছে, লাইক ধরো যে বললাম শুড ইউ শুড নেভার, ইউ শুড নেভার ডু দ্যাট। আমার কাজ হচ্ছে কিচ্ছু না, জাস্ট এই পার্টটা বাদ। উত্তর কি হবে? নেভার ডু দ্যাট। ঠিক আছে, তোর কি হবে? নেভার ডু দ্যাট। বাক্যে যখন নেভার থাকবে কিছুই না, জাস্ট পুরোটা বাদ, আমার উত্তর লিখতে হবে জাস্ট নেভার ডু দ্যাট। অর্থাৎ সাবজেক্ট প্লাস যে অক্সিলারি ভার্ব বা মূল ভার্বটা থাকে এই জিনিসটা আমাকে বাদ দিতে হবে। আচ্ছা, তারপরে খেয়াল করো যে উই ডু নট, আমি লিখলাম কি উই ডু নট, উই ডু নট হেড দ্য পুর, উই ডু নট হেড দ্য পুর। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে আমার পার্সন কি আছে আগে এটা দেখি। পার্সন যেহেতু আমার ফার্স্ট পার্সন উই আছে, তাহলে আমাকে এখানে কি আনতে হবে? ফার্স্ট পার্সন যেহেতু উই আছে, ফার্স্ট পার্সন যদি উই আছে তাহলে আমাকে কি আনতে হবে? লেট। আচ্ছা, লেটাস নট, লেটাস নট হেড দ্য পুর। এটা কিন্তু নিয়ম কিন্তু দুইটাই, নিয়ম কিন্তু এই দুইটাই, এর বাইরে কিন্তু কোনো নিয়ম নাই। জাস্ট এটা এগুলো একটু নেগেটিভ ফর্ম আসে, যে লেট আস নট হেড দ্য পুর। আচ্ছা, শুধু আদেশের অংশটুকু আসবে, হ্যাঁ শুধু আদেশের অংশটুকু আসবে। আচ্ছা, লেট আস ডোন্ট হেড দ্য পুর, না ডোন্ট দিতে হবে না। যখন হচ্ছে তুমি লেট আনবা তখন তোমার ডোন্ট দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট নট যুক্ত করবা, জাস্ট নট যুক্ত করবা। লেট আস নট হেড দ্য পোর। এখন কথা হচ্ছে আমি কখন লেট নট দিব, মানে আমি কেন এখানে লেট নট আট হেড দ্য পোর দিলাম না, এটা হচ্ছে একটা কথা। কথা হচ্ছে এই যে নেগেটিভ ফর্মগুলো আসে হচ্ছে প্রোনাউনের পরে। যদি বাক্যে প্রোনাউন পাও তাহলে প্রোনাউনের পরে বসে হচ্ছে নট, আর অন্যান্য ক্ষেত্রে হচ্ছে লেট নট আগে আসবে। ধরো বললাম যে ধরো যে বললাম যে ইউ, ধরো বলা যায়
যে নীলা, ধরো বললাম কি, সেম সেন্টেন্স এইভাবে থাকলো যে নীলা ডাজ নট, বললাম কি নীলা ডাজ নট রান ইন দা সান। হ্যাঁ, রান ইন দা সান, সেম সেন্টেন্সটা এইভাবে থাকতো। তো এখন নীলা কি থার্ড পার্সন না? নীলা যেহেতু থার্ড পার্সন, নীলা যেহেতু থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন অনুযায়ী আমি একটা লেট আনতে হবে আগে। আর এটা যেহেতু একটা নেগেটিভ বাক্য, এটা যেহেতু একটা নেগেটিভ বাক্য, তাহলে লেটের সাথে আমাকে একটা কি করতে হবে, নট যুক্ত করতে হবে, যে নীলা, আচ্ছা লেট নট, লেট নট নীলা রান ইন দ্য সান, রান ইন দ্য সান। আচ্ছা, এখানে একটা খেয়াল করে যে নটের যে ব্যবহারটা, এইখানে আমি এইখানে নটটা লিখছি লেটের সাথে, আর এখানে নটটা লিখছি লেটের চেয়ে একটু দূরে। কারণটা আসলে কি? এটা একটা রিজন আছে। রিজনটা হচ্ছে তুমি যখন হচ্ছে যে প্রোনাউন পাবা, তখন প্রোনাউনের আগে কখনো নট বসে না, প্রোনাউনের পরে বসে। আর অন্য সকল ক্ষেত্রে নটটা লিখবে হচ্ছে লেট নট, মানে যদি নেগেটিভ থাকে তাহলে লেট নট। বুঝতে পারছো? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে এই দুইটাই। যদি আমার সেকেন্ড পার্সন থাকে, যদি আমার কি থাকে, সেকেন্ড পার্সন থাকে, তখন জাস্ট মূল ভার্ব থেকে শুরু করে দিবা। নেগেটিভ থাকলে জাস্ট নেগেটিভ করে দিব। আর যদি আমার ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন থাকে, তখনই আমি কেবলমাত্র লেট প্লাস ওই অবজেক্টিভ ফর্মটা নিয়ে আসবো। বুঝতে পারছো? এটাই ছিল তোমাদের ইম্পারেটিভ এবং অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ। বাকি কথাটা হচ্ছে নেক্সট ক্লাসে হবে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, লেট হার দিবা কেন? যদি আমার এখানে সি থাকতো, খেয়াল করো, যদি এখানে সি থাকতো তাইলে তুমি লেট হার দিবা। কিন্তু যেহেতু আমার নাম দিয়ে দিছে, তাহলে তুমি হার দিবা না, যেভাবে রয়েছে ওইভাবে দিবা। কারো কোনো প্রশ্ন আছে? যারা জমে আসো, যারা তোমাদের হচ্ছে আনমিউট করার অপশন দেই, আর প্রশ্ন নাই? শিওর তো? আচ্ছা, গুড। আশা করি বুঝতে পারছো। তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে বাকি জিনিসগুলো একটু পড়বো। তাহলে আজকে আমরা দেখলাম হচ্ছে অ্যাসার্টিভ, মানে অ্যাফার্মেটিভ টু ইন্টার নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। আর হচ্ছে দেখলাম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। আমাদের বাদ রয়েছে হচ্ছে জাস্ট অপটেটিভ আর এক্সক্লেমেটরি। এর পরবর্তীতে আমরা ক্লাসে পড়বো হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডেডটা, আর পড়বো আমরা ডিগ্রিডটা। আর তোমাদের ভয়েস আর ন্যারেশন এই দুইটা পার্ট তো হয়েছে, তাই না? এই দুইটা পার্ট তো হয়েছে, তো এইগুলো আশা করি মনে একটা লাগবে না। আমরা উম, এই ট্রান্সফরমেশন সেন্টেন্সের যে পার্টগুলো রয়েছে এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছো, এবং তোমাদের সকলের সর্বোত্তর মঙ্গল কামনা করছি। এবং তোমাদের পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবা এবং সুস্থ থাকবা।